প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অশেষ শুভকামনা সবার জন্য। আপনাদের সঙ্গে একটি টপ সিক্রেট শেয়ার করব, কাউকে বলা যাবে না, কিন্তু সেটি হলো আমার একটি অলৌকিক ক্ষমতা আছে। খুব ছোট্ট বাট অলৌকিক ক্ষমতা বলি আমি এইটিকে। প্রিয় দর্শক শ্রোতা, 2022 সালে যখন শ্রীলঙ্কার সরকার পতন হলো, রাজাপাকসেদের সরকার, বাংলাদেশের আওয়ামী লীগের মতোই তাদের ইতিহাস, তাদেরও পৌনে এক শতাব্দী রাজনীতিতে দাপিয়ে বেড়াবার ইতিহাস। শ্রীলঙ্কার রাজাপাকসেদের কথা বলছি। তো যখন তাদের পতন হলো, নিশ্চয়ই আপনাদের অনেকের মনে আছে, অনেকেই এখন ভিজুয়ালাইজ করতে পারবেন চোখ বন্ধ করে, তারা কিভাবে রাস্তায় দৌড়চ্ছিল, এমপি মন্ত্রী সবাই। কারো ধুতি খুলে গেছে, কারো লুঙ্গি হাতে, কারো পরনে গামছা, কারো টাই হাতে, নানা বিতিকিচ্ছিরি ব্যাপার। সেই দৃশ্যগুলো আমি এখনও দেখতে পাই। আর ঠিক তখনই আমি ভিজুয়ালাইজ করছিলাম যে আওয়ামী লীগের এমপি এবং মন্ত্রীরা এইভাবে দৌড়চ্ছে। এটি ছিল আমার নিজস্ব ভিজুয়ালাইজেশন। তো আপনাদের অনেকের এরকম হবে নিশ্চয়ই। তো আমি একেবারেই এরকমই দেখছিলাম যে এমপি মন্ত্রীরা পালাচ্ছে, শেখ হাসিনা পালাচ্ছেন, রাস্তা খুঁজে পাচ্ছেন না কে কোথায় পালাবেন। তো বেশি সময় লাগেনি, 2024-এর জুলাই আগস্টে শেখ হাসিনা পালিয়ে গেলেন। আওয়ামী মন্ত্রী এমপিরা, যদিও তাদের হাল ওরকমই হবার কথা ছিল, কিন্তু বাংলাদেশের মানুষ অনেক ভদ্র, শান্ত, সহিষ্ণু, তাই সেটি হয়নি। যাই হোক, সো এইটি একটি প্রমাণ। আর সাম্প্রতিককালে যখন সাতক্ষীরা 4 আসনের জামায়াত দলীয় এমপি গাজী নজরুল ইসলাম সম্পর্কে যেই বিষয়টি ঘটে গেল, যে কেলেঙ্কারিয়াস ব্যাপারটি ঘটে গেল, তখন বিশেষভাবে সরকারি দল বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনগুলোর নেতৃস্থানীয়রা খুবই বগল বাজাচ্ছিলেন। তারা জামায়াতকে এক হাত পেয়ে গিয়েছিলেন মনে হচ্ছিল। আর তখন আমি আবার আমার সে অলৌকিক ক্ষমতা বলে দেখতে পাচ্ছিলাম যে বিএনপিরও কোনো নেতার, কোনো এমপির, মন্ত্রীর এইসব কেলেঙ্কারিয়াস ঘটনার সামনে চলে এসছে এবং বিএনপি দল হিসেবে ভীষণ বিব্রত, প্রধানমন্ত্রী তারেক রহমানের মাথায় হাত, ইত্যাদি ইত্যাদি। আমি একেবারেই দেখতে পাচ্ছিলাম এটি। তো সেজন্য বলছিলাম আমার একটি অলৌকিক ক্ষমতা আছে। যাই হোক, আমি কিন্তু পানি পড়া তাবিজ এইসব দেই না, কেউ চাইবেন না দয়া করে। এইবার মূল আলোচনায় আসি। সেটি হলো, সোমবার থেকে খুব ভালোভাবে চাউর হয়ে গিয়েছিল বিষয়টি, মঙ্গলবারে মোটামুটি ভালোভাবেই আলোতে এসেছে। প্রিয় দর্শক শ্রোতা, আমি পঞ্চগড়ের বিএনপি দলীয় এমপি এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের কথা বলছি। ফরহাদ হোসেন আজাদের যে কেলেঙ্কারিয়াস বিষয়টি নিয়ে এখন কথা হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গণমাধ্যমও সরগরম, আর চায়ের কাপে ঝড় তো অনেক আগেই উঠেছে, সেই বিষয়ে কথা বলছি। তো মঙ্গলবার দিন 28 জুলাই সংবাদপত্রে, বেশ কিছু সংবাদপত্রে ভালোভাবেই আসলো ফরহাদ হোসেন আজাদের রিবাটাল। অর্থাৎ তিনি দাবি করছেন সেই কেলেঙ্কারির সঙ্গে তিনি জড়িত নন, যেটি আগের থেকে রেডি আছে একটি বয়ান। আমরা জানি এটি কাট অ্যান্ড রাইড একটি স্লোগান, যে এইটি অসৎ উদ্দেশ্য প্রণোদিত, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, আমার সম্মানহানি করবার জন্য কুচক্রী মহল ষড়যন্ত্র করে এআই দিয়ে বানিয়ে, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আমার বিরুদ্ধে এটি ছড়িয়ে দিয়েছে। আমি এইসবের সঙ্গে জড়িত নই। তো এটি একেবারে কাট অ্যান্ড রাইড একটি স্টেটমেন্ট, আগে থেকে জমা আছে সব জায়গায়, সব মহলের কাছে। তিনিও সেটি ছেড়ে দিলেন। 28 জুলাই গণমাধ্যম তার বরাতে এটি জানালো যে মন্ত্রী সেটি অস্বীকার করেছেন, ডিনাই করেছেন তার বিরুদ্ধে আনিত অভিযোগ। তো স্বাভাবিক, এটি হবে, করতেই হবে তাকে কিছু একটা। এই ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতা থাকলেও করতে হবে, না থাকলে তো নিশ্চয়ই করতে হবে। তো তিনি সেই চেষ্টার ত্রুটি করেননি। আর তার আগে থেকেই তার দলীয় নেতাকর্মীরা, মূল দল বিএনপি আর সহযোগী সংগঠনগুলোর মধ্যে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সবাই মিলে মিছিল মিটিং শুরু করলেন তার পক্ষে। তারাও একই বয়ান হাজির করলেন যে আমাদের মন্ত্রী এটি করতে পারেন না, আমাদের মন্ত্রী একেবারেই তুলসী পাতা এবং একেবারে দুধে ধোয়া, এটি হতেই পারে না তার থেকে এমন কিছু। প্রিয় দর্শক শ্রোতা, আমি একটু আপনাদের পেছনে ফিরিয়ে নেব। গাজী নজরুল ইসলাম সম্পর্কেও কিন্তু জামায়াত ইসলামী এবং ছাত্র শিবিরের এক শ্রেণীর নেতাকর্মী খুবই কনফিডেন্টলি বলবার চেষ্টা করেছিলেন যে এইসব ভুয়া, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত, চরিত্র হননের জন্য ছড়িয়ে দেওয়া এবং এআই জেনারেটেড। তারাও চেষ্টা করেছিলেন, তবে তারা খুব জোরালো চেষ্টা করেননি, এটিও বলবো আমি আপনাদের।
আর আরেকটি বিষয় হলো, এটি আমি কিছু নেতাকর্মীর কথা বলছিলাম, দল থেকে কিন্তু অত্যন্ত সতর্ক স্টেটমেন্ট দেওয়া হয়েছিল। জামায়াত ইসলাম একেবারে ঘটনা প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে তারা বিবৃতি দিয়ে দাবি করেছিলেন যে তারা ঘটনার গভীরে ঢুকবার চেষ্টা করছেন, যাচাই বাছাই করে তথ্য সংগ্রহ করে তারা এই বিষয়ে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করবেন। এবং ঠিকই তারা যথাসময়ে যথা সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, কোনো ব্যত্যয় ঘটেনি। এবং তারা ছিলেন একেবারেই কি বলবো, ছাড় দেবার মানসিকতা তাদের মধ্যে মোটেই ছিল না, কোনো রকম চেষ্টা ছিল না লুকোছাপার। তারা একেবারেই সিদ্ধান্ত তাদের যা নেবার তারা নিয়েছেন। তারা শুধু তাদের এমপিকে বহিষ্কারই করেননি, তারা সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশনকে জানিয়ে দিয়েছেন। এমনকি ইলেকশন কমিশনের কাছে তারা দাবি করেছেন যাতে তাকে তার পদটি শূন্য করা যায়। বাট ইলেকশন কমিশন সেটি পারেনি। বাংলাদেশের প্রচলিত আইন সেইভাবে বিষয়টি অ্যালাউ করে না। স্বয়ংক্রিয়ভাবে কারো এমপিত্ব বা সংসদ সদস্য পদ বাতিল হয়ে যায় না যদি তিনি পদত্যাগ করেন। আচ্ছা, তো এখন যদি তাকে বহিষ্কার করা হয়, দুঃখিত, পদত্যাগ করলে তো যাই, বহিষ্কার করলে যায় না স্বয়ংক্রিয়ভাবে। ফৌজদারি কিছু ব্যাপার স্যাপার আছে, সেগুলো তার বিরুদ্ধে প্রমাণিত না হলে স্বয়ংক্রিয়ভাবে তার পদটি যায় না। তো যাই হোক, তো এখন বিএনপি অন্যভাবে গেছে। তারা কিন্তু চেষ্টা করছে সর্বশক্তি দিয়ে এই তার বিরুদ্ধে আনিত অভিযোগ, এবং যেটি কিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ক্লিপ থেকে শুরু করে স্টিল ফটোগ্রাফস, হোয়াটসঅ্যাপের চ্যাট এবং সেই চ্যাটের স্ক্রিনশট সব কিছু মজুদ আছে সব মহলের কাছে। আপনারা অনেকে দেখেছেন প্রিয় দর্শক শ্রোতা। তো সেইটিকে ডিসপ্রুভ করবার জন্যে, ভুল প্রমাণ করবার জন্যে, মিথ্যে প্রমাণ করবার জন্যে তারা চেষ্টা করছেন, চেষ্টার কোনো ত্রুটি করছেন না। গুড লাক টু দেম। যদি তারা চেষ্টায় সফল হন, আগাম গুড লাক জানিয়ে রাখলাম। ওকে, সো এখন কথা হলো, খুব মজার ব্যাপার, 28 তারিখ মন্ত্রীর এই রিবার্টাল কিংবা ডিনাইয়াল মন্ত্রীর পক্ষ থেকে দেওয়ার পর, গণমাধ্যমে আসবার পর, 29 জুলাই বুধবার ফ্যাক্ট চেকিং পোর্টাল দ্য ডিসেন্ট। তো আজকাল অনেক দিন থেকে আমরা জানছি, আমরা এই বিষয়গুলো সম্পর্কে বেশি জানছি অন্তর্বর্তীকালীন সরকারের আমল থেকে। আগেও এরা ছিলেন, এই ফ্যাক্ট চেকিং এই পোর্টালগুলো কিন্তু আগে থেকে কাজ করছিল বাংলাদেশে। তো অন্য জায়গায় তো আগে থেকে আছে। তো দ্য ডিসেন্ট একটি জনপ্রিয় নাম, আমরা চিনি, পরিচিত। অতীতে তারা অনেক ফ্যাক্ট ফাইন্ডিং করেছেন, অনেক তথ্য দিয়েছেন, যেই তথ্যের উপর বিএনপিও ভিত্তি করেছে। তারাও এই ফ্যাক্ট চেকিং পোর্টালের দ্য ডিসেন্টের প্রশংসা করেছেন। দ্য ডিসেন্টে এরকম এসেছে, তারা এটি বলবার চেষ্টা করেছেন, ব্যবহার করবার চেষ্টা করেছেন। তো এটি আমরা করে থাকি যখন যেমন আমাদের সুবিধা। কখনো আমরা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, কোন মানবাধিকার সংগঠন কি বলেছে, যদি আমাদের পক্ষে বলে আমরা সেগুলোকে রেফারেন্স হিসাবে ব্যবহার করি। আমাদের বিপক্ষে গেলে আমরা বলি এরা আর আগের মতো ঠিকমতো কাজ করছে না। তো যাই হোক, এটি পুরনো খেলা। তো দ্য ডিসেন্ট 29 তারিখ বুধবার তারা কিছু তথ্য প্রমাণ সংগ্রহ করলেন। এবং তথ্য প্রমাণ বলতে তারা গণমাধ্যম থেকে বরাত দিয়ে যখন দেখলেন যে গণমাধ্যমে ছবি পাওয়া গেছে, ভিডিও পাওয়া গেছে, তো সেগুলোর বরাতে বা সূত্রে তারা পঞ্চগড় থেকে, একেবারে সোর্স থেকে, পঞ্চগড় থেকে এবং ঢাকা থেকে কিছু সংবাদকর্মীর কাছ থেকে একেবারে অথেন্টিক ছবি, ভিডিও ক্লিপ, হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট এগুলো জোগাড় করলেন। জোগাড় করে তারা তাদের মতো তদন্ত শুরু করলেন। তো সেই তদন্তে 20 সেকেন্ডের একটি ভিডিও ছিল। তো তারা একাধিক এআই টুল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করবার টুল আছে, সেই টুল ব্যবহার করে তারা যাচাই বাছাই করে দেখলেন যে এই প্রকাশিত হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট, স্টিল ফটোগ্রাফস কিংবা ভিডিও ক্লিপ কোনোটি এআই জেনারেটেড নয়, অর্থাৎ এগুলো অথেন্টিক, ফেক না। যেমনটি বিএনপি, ছাত্রদল, যুবদল তারা দাবি করছে, সেরকম কিছু না। অ্যাবসলিউটলি এআই জেনারেটেড না, এটি তাদের একেবারে কনফার্ম ডিসিশন। বাট তারা এখনও তাদের দাবিতে অনড় আছেন যে এটি ফেক, থাকতেই হবে, না হলে সমস্যা। কারণ তিনি শুধু একজন এমপি নন, তিনি তো মন্ত্রীও। আচ্ছা, তো এখন মজার ব্যাপার হলো, তারা শুধু এআই টুল দিয়ে সেটি যাচাই করেননি, ডিসেন্টের কথা বলছি। তারা অধিকতর তদন্ত করবার জন্যে হোয়াটসঅ্যাপ কথোপকথনের স্ক্রিনশটগুলোর একটিতে একজন নারীর শাড়ি পরিহিত ছবি, আমি তাদের প্রতিবেদন থেকে কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করছি, ও একটি বাংলাদেশি মোবাইল নাম্বার পাওয়া যায়। আচ্ছা, হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট থেকে মোবাইল নাম্বারে যে বিকাশ অ্যাপ আছে, মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ অ্যাপ, সেই বিকাশ অ্যাপ থেকে দেখা যায় মোবাইল নম্বরে
সেই মোবাইল নাম্বারের এগেনস্টে একটি বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট রয়েছে, আর সেটির সূত্র ধরে এই পার্সোনাল অ্যাকাউন্ট বা বিকাশ অ্যাকাউন্ট কিংবা সেই নাম্বারের মালিকের নাম পাওয়া যায়। সেটি একজন হিন্দু রমণীর নাম, 2 শব্দের নামটি বলা হয়েছে, নামটি প্রকাশ করা হয়নি। আচ্ছা, ওই নারীর বিষয়ে আরও তথ্য সংগ্রহ করে দ্য ডিসেন্ট। তো দেখা যায় তার বাড়ি পঞ্চগড়ের দোবা উপজেলার পাঁচপীর ইউনিয়নের সেই গ্রামে, যেটি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদেরই গ্রাম। প্রিয় দর্শক শ্রোতা, পঞ্চগড় জেলার দোবা উপজেলার, আমি এই উপজেলাটির নাম দোবা বলতেই পছন্দ করি, আপনারা ঠিকঠাক করে পড়ে নেবেন। সো দোবা উপজেলার পাঁচপীর ইউনিয়নের সেই গ্রামটি, যেই গ্রামে ফরহাদ হোসেনের জন্ম, অর্থাৎ তারও এটি নেটিভ ভিলেজ। আচ্ছা, এবং সেই নারীর জন্ম 1995 জুনে। এই তথ্যগুলো দ্য ডিসেন্ট সংগ্রহ করে। আচ্ছা, তো ওই নাম্বারে, সেই প্রাপ্ত নাম্বারটি, সেই নাম্বারে তারা একাধিকবার ফোন করেন ডিসেন্টের পক্ষ থেকে। তো এক পর্যায়ে একজন নারী ধরেন সেই ফোন, সেই নাম্বার ধরলে তাকে জিজ্ঞেস করা হয় যে এরকম হোয়াটসঅ্যাপ কথোপকথন সম্পর্কে বা চ্যাট সম্পর্কে তার কোনো আইডিয়া আছে কিনা। তো তিনি অস্বীকার করেন, তার কোনো আইডিয়া নেই। তখন তাকে বলা হয় যে এখানে যে ছবিটি পাওয়া গেছে সেই ছবিটি আপনাকে পাঠাতে চাচ্ছি, আপনি অনুমতি দিলে। অনুমতি সাপেক্ষে দ্য ডিসেন্ট তাকে সেই ছবি পাঠায়। শেষে সেই নারী দাবি করেন সেই ছবিটি তার। আচ্ছা, অর্থাৎ প্রতিমন্ত্রীর সঙ্গে হোয়াটসঅ্যাপে যে চ্যাট হয়েছিল, অন্তরঙ্গ চ্যাট, সেই চ্যাটের তিনি একজন অংশীদার, সেই নারী। আচ্ছা, যদিও তিনি বলছিলেন তিনি জানেন না। আচ্ছা, ভাইরাল হওয়া ছবি, ভিডিও কিংবা স্ক্রিনশট সম্পর্কে বিস্তারিত জানেন কি না, তিনি না বলেছেন। আচ্ছা, ওই এলাকার একজন অমুসলিম শিক্ষার্থী যিনি বিশ্ববিদ্যালয়ে পড়েন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল। তো তিনি সেই ভদ্রমহিলাকে দিদি বলে ডাকেন। তিনি এলাকার সূত্রে, তার পরিচয় সূত্রে তিনি জানিয়েছেন যে এই ভদ্রমহিলা, যার 2 শব্দের নাম, যিনি একজন অমুসলিম রমণী, হোয়াটসঅ্যাপে যার সঙ্গে প্রতিমন্ত্রীর চ্যাট হয়েছে, তো তিনি ছোটবেলায় বাবা হারিয়েছিলেন সেই রমণী। সেই সুবাদে ফরহাদ হোসেন আজাদের খরচে বা তার তত্ত্বাবধানে তিনি লেখাপড়া করেছেন। এই সূত্রটি, এই তথ্যটি দেয় সেই অমুসলিম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আচ্ছা, আরও কিছু তথ্য আছে। মঙ্গলবার 28 জুলাই রাতে 10:02 ডিসেন্টের প্রতিবেদকের হোয়াটসঅ্যাপ নম্বরে 01707 সিরিয়ালের একটি কল আসে। আচ্ছা, স্ক্রিনে ফরহাদ হোসেন আজাদ লেখাটি ভেসে ওঠে। প্রিয় দর্শক শ্রোতা, এটি হলো মঙ্গলবার 28 জুলাই রাতের কথা। আচ্ছা, তো এখন ওই প্রতিবেদক ফোনটি ধরেননি ডিসেন্টের, কারণ ফরহাদ হোসেন আজাদের সঙ্গে প্রতিবেদনে এমনটি উল্লেখ করা হয়েছে, তার যেহেতু পূর্ব পরিচয় নেই, যে কোনো কারণে তিনি কমফোর্টেবল বোধ করেননি, তার কলটি তিনি রিসিভ করেননি মঙ্গলবার রাতে। কিন্তু বুধবার সকালে তিনি সেই ফোনটি নিজেই ব্যাক করেন সেই নাম্বারে। আর তার আগে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই যে ভদ্রমহিলাকে ফোন করে বলা হলো তিনি হোয়াটসঅ্যাপ চ্যাট সম্পর্কে কিছু জানেন কি না, সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমে আসা সেই ভিডিও ক্লিপ সম্পর্কে জানেন কি না। তো এই আলাপটি, কিংবা তিনি যে এইসব বিষয় ইনকোয়ারি করছেন ডিসেন্টের প্রতিবেদক, তিনি সেই ভদ্রমহিলাকে ছাড়া আর কারোর সঙ্গে এটি শেয়ার করেননি। কিন্তু এই আলাপের পরপরই কিন্তু রাতের বেলা তার কাছে ফোন চলে এসছে ফরহাদ হোসেন আজাদের নাম্বার থেকে, এটি উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। আচ্ছা, তো পরদিন বুধবার তাকে ফোন করা হয় সেই নাম্বারে। তো ফোন করে কুশল বিনিময়ের পর প্রতিবেদক জানতে চান, ডিসেন্ট প্রতিবেদক, যে তিনি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ কিনা। তো ওপার থেকে হ্যাঁ না কিছু বলা হয়নি। আচ্ছা, তো তাকে মনে করিয়ে দেওয়া হয় যে গত রাত 10টায় এই নাম্বার থেকে আমি একটি কল রিসিভ করেছি। তো তখন সেই ভদ্রলোক যিনি ফোন রিসিভ করেছেন, যিনি মন্তব্য করেননি, হ্যাঁ না বলেননি তিনি প্রতিমন্ত্রী আজাদ কিনা, তিনি প্রতিবেদককে চায়ের দাওয়াত দিয়েছিলেন তার দপ্তরে। তো শেষে নাকি লাইনটি কেটে যায়। শেষে সেই লাইন থেকে আবার কল নেবার চেষ্টা করা হলে, সেই লাইনে আবার কল ঢোকাবার চেষ্টা করা হলে সম্ভব হয়নি, ব্যস্ত দেখিয়েছিল, আর ফার্দার যোগাযোগ হয়নি। আচ্ছা, আর আরেকটি বিষয় হলো, গতকাল বৃহস্পতিবার দুপুরে মারিয়া সরকার এলিন নামের একটি ফেসবুক আইডি থেকে আত্মপক্ষ সমর্থন করে একটি স্ট্যাটাস দেন এক রমণী। আর সেই স্ট্যাটাসে উল্লেখ করা হয়
যে তিনি একজন সঞ্চালক, প্রফেশনাল উপস্থাপক। তিনি বিভিন্ন জায়গায় সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষামূলক, রাজনৈতিক বিভিন্ন জনপরিসরে উপস্থাপনা করেন। সুনামের সঙ্গে বহু বছর থেকে করে আসছেন এবং পেশাগত সূত্রে তাকে বিভিন্ন পর্যায়ের লোকের সঙ্গে মিশতে হয়। সমাজের ডিগনিটারিজ থেকে শুরু করে অনেকের সঙ্গে তাকে মিশতে হয়, ছবি তুলতে হয়। তো দ্য ডিসেন্ট সম্পর্কে বলা হয় অতীতে একবার দ্য ডিসেন্ট তার কোনো একটি নিরীহ ছবিকে ব্যবহার করে তাকে ছোট করবার চেষ্টা করেছেন, তার ছবি বিকৃত করবার অভিযোগ আনেন ডিসেন্টের বিরুদ্ধে। সেই মারিয়া সরকার এলিন স্ট্যাটাস দিয়ে সেটি বলেন। তো বলেছেন আবার তিনি সেই নষ্ট খেলায় দ্য ডিসেন্ট মেতে উঠেছে। এইবার প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন আজাদের সঙ্গে তাকে জড়িয়ে মিথ্যে রিপোর্ট করা হচ্ছে, তার ছবি বিকৃত করা হয়েছে, উদ্দেশ্য প্রণোদিতভাবে তার সম্মান নষ্ট করবার জন্য এটি করা হচ্ছে এবং এইটি বন্ধ না করলে তিনি আইনগত ব্যবস্থা নেবেন, এই হুমকি দেন সেই স্ট্যাটাসে। তো এখন কথা হলো, প্রিয় দর্শক শ্রোতা, যেটি বলছিলাম যে বিএনপি নেতাকর্মীরা প্রতিবাদেই আছেন। তারা বুধবার রাতে পঞ্চগড় জেলা পর্যায়ে প্রতিবাদ হয়েছে। ছাত্রদল, যুবদল, বিএনপি নেতৃস্থানীয়রা প্রতিবাদ করেছেন, সংবাদ সম্মেলন করেছেন, প্রতিবাদ মিছিল করেছেন এবং তারা দাবি করেছেন শিবিরের মিডিয়া সেলের পেজ থেকে এগুলো ছড়ানো হচ্ছে, এটি তাদের দাবি। আচ্ছা, আর গতকালও তার নির্বাচনী এলাকা, যেটি কিনা দোবা এবং দেবীগঞ্জ, পঞ্চগড়ের দোবা, আমি নামটি উল্টো করে পড়ছি, আপনারা ঠিক করে নেবেন, দোবা এবং দেবীগঞ্জ উপজেলার মিলিয়ে তার নির্বাচনী এলাকা পঞ্চগড়ে। সেখানকার তার নির্বাচনী এলাকার ছাত্রদল, যুবদল এবং বিএনপির নেতৃস্থানীয় লোকেরা, নেতাকর্মীরা সেখানে মিছিল করেছেন, প্রতিবাদ সমাবেশ করেছেন এবং তারাও এইসব মিথ্যে বলে দাবি করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিচারের ভার আপনাদের উপর রইল। দ্য ডিসেন্টকে আমরা অনেক দিন থেকে চিনি এবং অন্তত গত 2 বছর থেকে ভালোভাবেই চিনি। তো ফ্যাক্ট চেকিং পোর্টালগুলো কারো ছবি বানিয়ে এইসব করা তাদের কাজ না, অন্যদের কাজ এগুলো। আর তাদের কাজ হলো সেটি চেক করা, আসলে এই বিষয়টি বানোয়াট কিনা, ফেব্রিকেটেড কিনা, ফলস কিনা, মেড আপ কিনা এবং এআই জেনারেটেড কিনা, এই বিষয়গুলো চেক করা হলো ফ্যাক্ট চেকিং এই পোর্টালগুলোর কাজ। তো তারা এসব করে না এবং করবার কথাও না। আর মজার ব্যাপার হলো, যদি তারা এসব করেই থাকে, এটি কিন্তু জাস্ট একজন এমপি না, বিরোধী দলের একজন নেতা না, সরকারের প্রতিমন্ত্রী। তাহলে দ্য ডিসেন্ট এই দুঃসাহস দেখাবে কিনা, সেই প্রশ্নটি কিন্তু থেকেই যাচ্ছে। কোনো অবস্থায় ডিসেন্ট কিংবা অন্য কোনো ফ্যাক্ট চেকিং পোর্টাল এই দুঃসাহস দেখাবে না যে সরকারের একজন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে তার ছবি বিকৃত করে, তার ভয়েস বিকৃত করে, এআই দিয়ে জেনারেট করে, তার নামে ভুয়া ভিডিও, ভুয়া ক্লিপ, ভুয়া হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট এসব তৈরি করবে। না, এটি হবার কোনো চান্স নেই, লজিক সেই কথা বলে না। তো তাই বিষয়টি কী হয়েছিল, আসলে বিষয়টি আমাদের কাছে পরিষ্কার। আমি জানি না আপনারা কী ভাবছেন, কমেন্টে জানাবেন আপনাদের কমন সেন্স কী বলছে। আর এখানে এটি বলে নেওয়া ভালো, জামায়াত যেভাবে রিয়্যাক্ট করেছিল তাদের এমপির বিরুদ্ধে, আমি প্রশংসা করে এপিসোড বানিয়েছিলাম এবং সেই এমপিকে আহ্বান জানিয়েছিলাম তিনি যাতে নিজের থেকে পদত্যাগ করেন। জামায়াত তার পদত্যাগ চেয়েছে, ইসি এই মুহূর্তে পারছে না, নির্বাচন কমিশন। বাট তার যদি আত্মমর্যাদা থাকে, আমি মনে করি পরবর্তী সংসদে তিনি যাবেন না, নিজের থেকে তিনি পদত্যাগ করবেন। আর প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ কী করবেন সেটা হয়তো এ বিষয়ে বিএনপি দেখবে, সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। বাট তাকে এরকম ডিফেন্ড করবার চেষ্টা করলে খুব একটি ভালো কাজ হবে না। আর দেশের মানুষ কিন্তু দুটো উদাহরণই মনে রাখবে, জামায়াত কিভাবে হ্যান্ডেল করেছে বিষয়টি আর বিএনপি কিভাবে হ্যান্ডেল করছে। আর কিছু লুকোবার চেষ্টা করলে, কিছু হাইড করবার চেষ্টা করলে সেইটিও কিন্তু দেশের মানুষ বুঝতে পারবে। তো বিএনপির জন্য, সরকারের জন্য কল্যাণ হবে যা সত্যি তাই প্রকাশ করা এবং এই প্রতিমন্ত্রী যদি দায়ী হয়ে থাকেন, এগুলো ঘটে থাকে, বোল্ডলি তাকে স্যাক করা, পদত্যাগে বাধ্য করা, তার মন্ত্রিত্ব, তার এমপিত্ব সব কিছু কেড়ে নেওয়া। কারণ জনপ্রতিনিধিদের ক্লিন ইমেজের দরকার আছে। আমরা এমন জনপ্রতিনিধি চাই না যারা এরকম কেলেঙ্কারিয়াস ঘটনার সঙ্গে যুক্ত। সো আপাতত এটি চাওয়া। আর রাজনৈতিক দলগুলোর প্রতি একটি পরামর্শ আছে আমার কাছে ফ্রিতে, সেটি হলো এই কেলেঙ্কারিয়াস ঘটনা বেড়েই চলেছে, দেখতে পাচ্ছি। কোন দলের কোন প্রতিনিধি, কোন এমপি, কোন মন্ত্রী কী করছেন, কী করে রেখেছেন আমরা কিন্তু জানি না। সো দলগুলো তাদের নিয়ে বসতে পারেন, তাদের নিয়ে ক্লোজ ডোর মিটিং করতে পারেন, মিটিং করে তাদেরকে আগাম সতর্ক করতে পারেন যে কার কোথায় কী আছে আপনারা জানেন। কয়েকদিন পর বেরোলে আপনার জন্য খারাপ, আমাদের জন্য খারাপ। যদি আপনার কিছু বেরোবার সম্ভাবনা থাকে, আশঙ্কা থাকে,
আপনি এখনই দয়া করে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করুন, তাহলে দল বেঁচে যায়। আর রাজনীতিবিদদের সম্পর্কে, জনপ্রতিনিধিদের সম্পর্কে জনমনে খুব খারাপ ভ্রান্ত ধারণা সৃষ্টি হয় না। আগে থেকেই তারা এই কাজটি প্রিএমটিভ স্টাইলে যদি করে ফেলেন খুবই ভালো হয়। আসলে প্রিয় দর্শক শ্রোতা, আপনারা কী ভাবছেন আমার পরামর্শটি সম্পর্কে কমেন্টে জানাবেন। আর আপনি যদি প্রথমবার আমাকে দেখছেন তো দয়া করে সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ জানবেন। আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে।